নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনবিও পডকাস্ট। যারা এই এপিসোডটা আজকে প্রথমবার দেখছেন, এনবিও পডকাস্ট আগে দেখেননি, তাদেরকে বলতে চাই যে আমার এই পডকাস্টে আমি উত্তরবঙ্গের, বিশেষ করে এখন অবধি উত্তরবঙ্গেরই কিছু কিছু এরকম মানুষ যাদেরকে আমার মনে হয় অর্ডিনারি হয়েও কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করছেন, আমার চীনা পরিচিত, তাদেরকে নিয়ে আমি এক ধারে বসি, আরেক ধারে তারা বসেন আমার গেস্ট, আর আমাদের মধ্যে একটা আড্ডা হয়। সেই আড্ডাটাকেই আমি মনে করি সবার সাথে শেয়ার করতে, তাই ক্যামেরার সামনে একটা আড্ডা, এটাই হলো আমার পডকাস্ট। তো আজকের যে পডকাস্টটা, আবার একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের আমাদের টপিকটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, ডান্স নিয়ে। তো ডান্স যে ব্যাপারটা, এটা আমি পার্সোনালি যদি আমার লাইফের সাথে বলি, যে আমার সবাই জানেন না, খুব কম লোকই জানেন, কিন্তু যারা আমার খুব বেশি ক্লোজ তারা জানেন যে ডান্সের সাথে আমার খুব পুরনো একটা সম্পর্ক। ছোটোর থেকেই ডান্স আমার লাইফের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মানে কোনো একটা অকেশনে বা কিছুতে আমার বন্ধুরা রিকোয়েস্ট করে যে একটু ডান্স করে দেখা, মানে আমার ডান্স করে, আমি কোনোদিন ডান্স শিখিনি এবং ডান্স নিয়ে খুব সিরিয়াসলি কেরিয়ার হিসাবেও ভাবিনি, কিন্তু ডান্স করতে আমার ভালো লাগে, এটা গেল আমার পার্সোনাল বিষয়। তারপরে যদি আমি বলি যে ডান্স আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফর্ম অফ আর্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফর্মস অফ আর্ট হলো ডান্স। ডান্স নিয়ে অনেক কিছু বলার আছে। আমি পার্সোনালি যেটা মনে করি, যে অনেকেই বলবেন ডান্স শেখার আছে, ক্লাসিক্যাল ডান্স, কন্টেম্পোরারি ডান্স, মডার্ন ডান্স, অনেক কিছু। আমরা যদি আমাদের ধর্মের ব্যাপারেও যাই, আমরা মহাদেবের সাথেও ডান্সকে রিলেট করি, নটরাজ আমরা সবাই জানি। কিন্তু আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হলো যে যেরকম আমরা কিছু একটা বলে, কথা বলার সময় হাত নাড়াই, খাবার সময় হাতকে ইউজ করি, হাঁটার সময় পাকে ইউজ করি, ঠিক সেরকমই আমার মনে হয় ডান্স। মানে ডান্স একটা আলাদা কিছু নয়, হিউম্যান সিভিলাইজেশনের একটা পার্ট। যবের থেকেই মানুষ মানে নিজেকে বুঝতে শিখেছে, নিজের ইমোশনকে প্রকট করতে শিখেছে, বোঝাতে শিখেছে, তখন থেকেই ডান্স। তো আর বেশি কিছু বলবো না, সময় নষ্ট না করে আমি ওয়েলকাম জানাতে চাচ্ছি আজকে যে আমাদের গেস্ট, আমার খুবই পরিচিত, আমার বাড়ির পাশেই তারও বাড়ি, এবং বিখ্যাত কোরিওগ্রাফার গোপাল রাউত। হ্যালো দাদা, থ্যাংক ইউ, অ্যান্ড নমস্কার সবাইকে, সব অডিয়েন্সকে। তো সবার আগে গোপাল বলবো যে এমনি তো তোমার সাথে মানে রাস্তায় দেখা হয়, তখন আমাদের বাড়ির পাশের মোড়ে দেখা হয়, যখনই গোপালের সাথে দেখা হয় আমাদের টপিক কিন্তু ডান্সই থাকে। ডান্স নিয়েই আমি সবসময় তোমার সাথে কথা বলি, যেহেতু জানি তুমি ডান্স নিয়ে আছো। হ্যাঁ, শুরু করার আগে প্রথম একটা কথা বলে দিতে চাচ্ছি, আমরা যেভাবে পাড়ায় আমরা যেরকম গল্প করি, আড্ডা দিই, সেরকমই এটাও একটা আড্ডা, শুধু ক্যামেরার পাশে একটা আড্ডা, যাতে ব্যাপারটা বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। আমার মনে হয় তোমার সাথে কিছু আড্ডা বললে হয়তো কিছু একটা কালেকটিভ কিছু থটস আসবে। তো গোপাল, প্রথম যে প্রশ্নটা, আমার পডকাস্টে একটা সেগমেন্ট সবার জন্যই কমন থাকে, ছোটবেলা মানে চাইল্ডহুড, কারণ আমার মনে হয় চাইল্ডহুডের সাথে মানুষের জীবনটা কোথাও একটা খুব কানেক্টেড। তো একটু নিজের চাইল্ডহুডের ব্যাপারে যদি বলো। আমার চাইল্ডহুডটা একটু বেশি, যেটাকে হিন্দিতে আমরা বলি খাতারনাক। আচ্ছা, খাতারনাকই ছিল। এই জিনিসটা তো ভালো করে এক্সপ্লেন করতে পারবে আমার মাম্মি বাবা। কি ছোটোবেলায় খাটের যে পায়াগুলো থাকে সেটা দিয়ে বেঁধে রাখতে হতো আমাকে, মানে এতটাই ভদ্র ছিলাম, এতটাই শান্ত, হ্যাঁ, প্রকৃতির ছিলাম আর কি। তো ছোটোবেলার থেকেই এইসব চালু থাকতো আমার কি, মানে বাড়িতে আর কি পা টিকতো না, এদিক ওদিক এদিক ওদিক, হ্যাঁ খেতে হবে, মা টেনে এনে আমাকে খাওয়াবে, তারপরে খাওয়া শেষ আমি আবার বাইরে। তো এটা এক্সট্রিম ছোটোবেলার কথা বলছি। তারপরে যত বুদ্ধি আসতে থাকলো, তো তখন ফোকাস ছিল কি চলো পড়াশোনা। আর আমার ব্যাকগ্রাউন্ড বলতে সাথে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্যামিলিতে সবাই সার্ভিসম্যান। মানে আমাদের দুটো ফ্যামিলি থাকে, কম্বাইন একটাই ফ্যামিলি, বাট আমরা দেখি কি মার ফ্যামিলি একটা, পাপার ফ্যামিলি একটা। তো মার আর পাপার ফ্যামিলিতে সবাই সার্ভিসম্যানই। তো এবার ছোটোবেলার থেকে ওই জিনিসটা আছে কি, হ্যাঁ ছেলেটা বড় হয়ে কোনো সার্ভিসেই যাবে। যত বড় হতে থাকলাম হাইট গেইন করতে থাকলাম। ক্রিকেটও খেলতাম খুব, আর প্রচণ্ডভাবেই ক্রিকেটকে ভালোবাসি এখনও। আচ্ছা, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমি একটা হাইট গেইন করে নিয়েছিলাম ক্লাস 9-10-ই। তো তখন পাপা বলতো কি ছেলেটা যদি ডিফেন্সে যায় তাহলে খুব ভালো। আমার পাপা জেনারেলি সেটাই হয়, হাইট বেশি হলে আমাদের, হ্যাঁ ডিফেন্সে গেলে ভালো হবে। আমার যে দাদু দিদা, মানে ঠাম্মা ঠাকুরদা, ওনারাও রেলেই ছিল, তো বলকে না রেলেই যাবে। তো মানে সার্ভিস নিয়ে আর কি। তো ফ্যামিলিতে সেরকম কেউ বিজনেস করে না, পড়াশোনাও মোটামুটি ভালোই ছিলাম,
খুব একটা দূর পড়াশোনা করতে পারিনি, কিন্তু যেভাবে চললো লাইফটা খুব ভালো। কি আজকে যেই জায়গাটা আছি নিজে খুব হ্যাপি। পড়াশোনা যতদূর আমার দরকার ছিল ততদূর ভগবান আমাকে করিয়েছে, মা বাবা করিয়েছে, নিজেও করেছি। আর এখন যেটা বর্তমানে 2010 সাল থেকেই 11 সাল থেকেই আমি প্রফেশনাল ডান্স ক্যারিয়ারেই আসছি। তার আগে যদি আরেকটু পাস্টে যাই তাহলে 2007 থেকে আমি ডান্স করা শুরু করি। আচ্ছা, এই বিষয়ে গোপাল আমি যাব, কারণ আমার প্রথম ইয়েটা এখনো পুরোটা হয়নি। আমি এইখানে একটা জিনিস আবার একটু তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তুমি বললে তুমি শিলিগুড়িতেই তোমার বর্ন এন্ড বটা, তাই তো? শিলিগুড়িতেই বড় হয়েছে। শিলিগুড়ি। কিন্তু তুমি বেসিক্যালি তো তুমি তো বাঙালি না। না, বাঙালি না, তুমি বিহারি। বিহারি। কিন্তু এটাই আমি বলতে যাচ্ছি যে আপনারা দেখবেন যে আমার এনবিও পডকাস্টের ফার্স্ট 2টো এপিসোড, আমি যেটা শ্যুট 3টে এপিসোড আমি হিন্দিতে করেছিলাম, কারণ আমি চাইতাম যে হিন্দিতে করলে বেশি লোকের কাছে ব্যাপারটা পৌঁছবে। আচ্ছা। কিন্তু তারপরে আমি দেখলাম আমি যেই গেস্টদের সাথে সবাই বাঙালি ছিল, তো তারা বললো যে না, সেটা তুমি যদি বাংলাতে করো আমরা কমফোর্টেবল। তো আমি দেখলাম যে গেস্টদের সাথে যেহেতু আমি আলাপ আলোচনা করছি, গেস্টরা যদি কমফোর্টেবল না হয় তাহলে তো করে ওরকম লাভ নেই, ব্যাপারটা এরকম এক্সপ্রেস হবে না, এটা আমি ফিল করলাম। তো তারপরে আমি শিফট করলাম, আমি বাংলাতেই করছি। আজকে এটাও আমার একটা নতুন আমার শিক্ষা যে ও বিহারি, ঠিক আছে, কিন্তু ও যেহেতু বেঙ্গলেই বড় হয়েছে ওই জন্য ও বাঙালি, ওই জন্য ও বললো যে দাদা আমি বাংলাতেই করবো। তো এটা আমার বলা দরকার ছিল। তো যাই হোক, এইবার আমি আসছি যে এই যে তুমি বললে ছোটোর থেকেই তুমি খুব চঞ্চল ছিলে, তোমাকে খাটে আটকে রাখতো, বেঁধে রাখতো। তো তারপরে এই যে ডান্স, এই ডান্সের প্রতি এবার আমি তোমার প্রশ্নটার আবার প্রশ্ন করে এবার উত্তরটা শুনতে যাচ্ছি যে ডান্সের প্রতি ভালোবাসাটা কবে থেকে জন্মালো? ভালোবাসা অ্যাকচুয়ালি নিজেও সেরকমভাবে রেকটিফাই করতে পারিনি কি এক্স্যাক্টলি ভালোবাসাটা কীভাবে আসলো। আর সময় অনুসারে আর্লি 2000-এ তখন আমার বিয়ে, তো ওই সময় আর কি মিউজিক চলছে, ডান্স করছি, ফ্যামিলি মেম্বার দেখছে, একটু ইন্সপায়ার করলো, অ্যাপ্রিসিয়েট করলো ব্যাপারটা কি না তোর ভালো হচ্ছে। তারপরে আগে তো সেরকম ডান্সের ব্যাপারে সেরকম একটা অ্যাক্টিভ আমরা যেটা বলি, আর সেরকম নলেজও ছিল না যে কিভাবে কি করতে হবে। 2000 আই এম টকিং অ্যাবাউট 2001। তো ওই সময় সিজন ওয়াইজ আমরা করতাম। এই যে দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, সব জায়গায় ফাংশন হচ্ছে, আমিও করবো, সবাইকে দেখতাম করতে, ওয়াও সবার জন্য হাততালি দিচ্ছে, তো আমিও চাচ্ছি কি আমার জন্য মানুষের হাততালি একটু দিক। আমি চাইতাম কি হ্যাঁ যদি কিছু পারছি তো ঘরের মধ্যে করে কী লাভ, আমার মনে হয় কি আমি ওখানে করতে পারবো, কিছু অডিয়েন্সকে দেখাই। হ্যাঁ আমার মনে হয় কি আমি ওখানে করতে পারবো। আর যদি একটু অ্যাপ্রিসিয়েশন পাই, বাড়ির মানুষরা ভালো বলছি, যদি বাইরের মানুষরাও বলে কি মোটামুটি হ্যাঁ ভালো হচ্ছে তোর, তাহলে এগোতে পারি। তো এই জিনিসটা ছোটোবেলার থেকেই ছিল কি হ্যাঁ সিজন ওয়াইজ করতে করতে একসময় এরকম আসে 2006-07-এর কথা। তখন একটা বন্ধু বান্ধবের মধ্যে একটা গ্রুপ বানানো হলো, আমরা গ্রুপ করলাম, কোরিওগ্রাফি করলাম যতটুকু পারতাম। তখন আমি প্রফেশনাল ডান্সার না, জাস্ট ডান্স করি, ওই সিজনালি ডান্স করি আর কি। তো সবাইকে নিয়ে কোরিওগ্রাফ করলাম। আমাদের এখানে বাল্মীকি বিদ্যাপীঠে আমরা সবাই ক্লাবে ফাংশন যেটা হয় কালী পুজোতে, আগে খুব এটা চলছিল কালচারাল প্রোগ্রাম। হ্যাঁ, তো তখনও গিয়ে সারাদিন ধরে ওই পিছনেই বলা কাকু কাকু আমাকে একটা ডান্স করতে দাও প্লিজ। তাহলে হ্যাঁ হবে, দেখছি। এই করতে করতে রাত 11টা, কাকু কাকু সেই সকাল থেকে আছি মোটামুটি। তো বিকালে যখন বলছিলে আসতে, তো তখন থেকে দাঁড়িয়ে আছি, তো এবার কখন উঠবো, এরপরেই উঠবি, গেলাম করলাম। তো দ্যাট ইজ মাই ফার্স্ট কোরিওগ্রাফি। তো মানুষরা খুব দেখলাম কি কোরিওগ্রাফি ওই সময় থেকে তুমি ডান্স শেখা 2006-07-এর বলছি, যখন বন্ধু বান্ধবকে নিয়ে আমি একটা গ্রুপ ফর্ম করলাম, ওই গ্রুপটা আর কি করলো। তো মোটামুটি সবাই মাথা লাগিয়েছিল। একটু অ্যাডভান্টেজ যেটা ছিল কি হ্যাঁ একটু বেশি মাথা লাগছে, কারণ আমি অনেকদিন আগের থেকেই করছিলাম। 1997-2000 থেকেই আমি করছি ডান্স, ওই কোনো ফাংশানে। 2006-07-এর মধ্যে এই বন্ধু বান্ধবকে নিয়ে একটা করা শুরু। তো তারপরে ওখানকার অডিয়েন্সরা মোটামুটি বললো কি না ভালো হচ্ছে কাজ। আর নিজের ফ্রেন্ডসরা, ফ্যামিলিরাও, বিশেষ করে ফ্রেন্ডসরা যাদের সাথে সবসময় থাকতাম, তো তারা বললো কি না গোপাল ভালো হচ্ছে তোর, এবার প্রফেশনালি তুই ডান্স শেখ আর কোরিওগ্রাফিটা শেখ। তারপরে আমারই একটা ফ্রেন্ড, পাড়ারই ফ্রেন্ড নিকিতা বলে, ও ডান্সার, খুব ভালো ডান্সার, নিকিতা মজুমদার। হ্যাঁ, নিকিতা মজুমদার। ও সবাই বলে না যে ব্যাকবোন একটা হয়, ঠিক টাইমে ঠিক মানুষকে একটা জায়গায় পুশ করা। তো বাড়ির মানুষরা তো করছিলই, আর এটা খুব ভালো জিনিস কি আমাকে বাড়ির মানুষরা শুরুর থেকে খুব সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে, ফ্যামিলি সাপোর্টটা পেয়েছি। হ্যাঁ, যখন দেখছে যে এর ভিতরে ন্যাক আছে, আমি করছি মোটামুটি ভালো, তো শুরুর থেকেই আমাকে সাপোর্ট করছে। এরকম নাকি তুই করবি না, তোকে সিভিল এসেতেই সার্ভিসেই আসতে হবে বা কিছু একটা।
বা ডিফেন্সেই যেতে হবে, মানে গভর্নমেন্ট জবে করতে হবে, ওরকম কোনো ব্যাপার ছিল না। দেখছি যে ট্যালেন্ট আছে, করছি। তো তারপরে নিকিতা বললো কি তুই ভালো করছিস, তুই এবার প্রফেশনালি শেখ, যে কিভাবে শিখতে হয়, কিভাবে শেখাতে হয়। তারপরে স্যারের কাছে নিয়ে গেল, আমাদের শিলিগুড়িতে আমার স্যার সজল স্যার। তো ওনার কাছে গেলাম, তো ওনার ছত্রছায়াতে শিখলাম, 2 বছরের মতো শিখলাম। এটা কোন সালে? এটা তোমার বলছি 9-10। হ্যাঁ 2009 ডান্স শিখলে? হ্যাঁ শিখলাম। তার আগে অবধি তুমি ডান্স না শিখতাম নিজের ইচ্ছা থেকে? নিজের ইচ্ছায়, ওই সিজনাল বলছি যে দুর্গা পূজা কালী পূজায় আর কি করতাম, সোলো করতাম, গ্রুপে করতাম। 9 আর 10টা খুব মানে ডিপলি ডান্সটা শিখলাম। তো ওখানে অনেক ফ্রেন্ডস হলো। তো এবার আমি যেটা দেখলাম, আমি লাইফ টাইমে মানে 2009-এর আগে অবধি আমার গোটা লাইফে যত ফ্রেন্ডস ছিল না, 1 বছরের মধ্যে ডান্সে আমাকে অত ভালোবাসা ফ্রেন্ডস দিল, এমন একটা ভগবানন্ত স্যার দিল কি না, প্রত্যেকটা জায়গায় সাপোর্ট করা। আমি প্রশ্নটা করতাম, তাও তোমাকে এখানেই জিজ্ঞাসা করছি। তুমি স্যারের বললে, স্যারের নামটা কি বললে? শ্যামল স্যার? সজল স্যার। সজল স্যার, উনি কোথায় থাকেন? শিলিগুড়িতে থাকেন। শিলিগুড়িতে থাকেন, আগে লেকটাউনেই থাকতেন। আচ্ছা। এখন ওই 2 মাইলের ওদিকে থাকে। আচ্ছা। তো যাই হোক, তো ওখানে এই ফ্রেন্ডসটা করলাম, মানে অনেক ফ্রেন্ডসই হলো। তার মধ্যে 2-3 জন ফ্রেন্ডস শিখতে 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 আস্তে আস্তে আমরা ক্লাসের মধ্যেই ছোটোদেরকে গাইড করা শুরু করলাম। দেখছি না ওরাও ভালো করছে, তো স্যার কিভাবে শেখাচ্ছে সেদিকে বেশি ফোকাসটা থাকতো আমার। তো মোটামুটি ডান্স তো ঠিকঠাক ছিল, মানে সেরকম একটা ছিল না, বা ঠিকঠাক ছিল। বাট আমি সাথে সাথে ডান্স শেখার সাথে সাথে দেখতাম স্যারকে যে স্যার শেখাচ্ছেও কীভাবে, মানে বাচ্চারা কিভাবে নিচ্ছে। আর আমি দুদিকেই কাজ করছি, একদিকে শেখাচ্ছি, একদিকে শিখছিও স্যারের থেকে। তো দুটাই নলেজ আমার অ্যাট আ টাইম হচ্ছিল। তো সেক্ষেত্রে অনেকটা বেশি অ্যাডভান্টেজ আমি পেলাম। আর ক্লাসের মধ্যে অনেকেই বলতো কি না, ইউ আর কোয়াইট আ গুড কোরিওগ্রাফার, মানে ঠিকঠাক করছো, ডান্স ঠিকঠাক করে নাও আর শেখাচ্ছেও ভালো। তো এই জিনিসটা এখানে আরেকটা কথা কি, আজকে আমার থেকে অনেক বড় বড় ডান্সার আছে, অনেক ভালো ভালো ডান্সাররা আছে, টিল ডেট, আগেও ছিল এখনও আছে। কিন্তু না, শেখানোর যে একটা ব্যাপার, কি করে শেখাতে হয়, সেই জিনিসটার নলেজ খুব কমই আছে। তো আমি যেটা দেখলাম, এই যে ডান্স দিয়ে একটা যেটা আমার মেন, যেটা আমাকে নিজেকে স্যাটিসফাই করে, প্লাস মনে হয় অন্যকেও স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে হ্যাপিনেস। কি যেই হ্যাপিনেসটা আমি পাচ্ছি স্যার আমাকে যখন শেখাচ্ছে, আমি আলাদা ওয়ার্ল্ডেই আছি, আমি আলাদা জোনেই আছি, আমি এই পৃথিবীতে নেই। যখন ওই মিউজিক সাথে স্টেপটা আসছে, তখন আমি আলাদা একটা জোন আমার ক্রিয়েট হয়ে গেছে। তো স্যার যে জোনটা আমাদের জন্য ক্রিয়েট করে দিত, সেরকমই সেই জিনিসটাই আমি চেষ্টা করতাম যে না, এই জিনিসটা আমি কবে ক্রিয়েট করতে পারবো, মানে এই হ্যাপিনেসটা। সবাইকে স্টেপ দেওয়া, যখন আমার পেছনে 10, 20টা, 30টা, 50টা যখন বাচ্চা দাঁড়িয়ে আছে, তো একটা স্টেপ বা আমার একটা বিহেভিয়ার বা একটা কথা সবার মুখে হাসি ফোটাতে পারে, যেটা স্যার করতো। তো এগুলোর দিক দিয়ে আমি খুব ইন্সপায়ার হতাম, ডান্সের দিক দিয়ে আর কোরিওগ্রাফির দিক দিয়ে। তো ওভারঅল এটা একটা টুকটাক আমার ডান্সের জার্নিটা স্টার্ট হয়। আচ্ছা গোপাল, আমি আরেকটা কথা একবার আসছি। এটা হলো, তুমি বললে যে তোমার ডান্স শেখার সাথে সাথে ডান্স শেখানোর ব্যাপারটাও তোমার শুরু হয়ে গেল, এবং ডান্স শেখানোর ব্যাপারগুলো তুমি শিখলে। হ্যাঁ, শেখার মানুষ অনেক আছে, মানে বিশেষ করে আমি মনে করি পার্সোনাল, মানে কি বলবো এটাকে, আপগ্রেডেশনের ব্যাপারে মানুষ বেশি ভাবে যে আমি কি করে এগোবো, আমি কি করে শিখবো, অন্যকে কি করে শেখাবো, এই ব্যাপারটা ভাবার মানুষ কম আছে। আচ্ছা, এইবার আমি যেটা মেইনলি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, প্রত্যেকটা জিনিসেই দেখা যায়, ডান্সও তো আমি আগেই বললাম, ডান্স তো একটা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্ট ফর্ম, বিশাল একটা আলাদাই জায়গা আছে ডান্সের। এমনি কেউ খুশি হয়ে ডান্স করছে, ওটাও ডান্স, কিন্তু আবার শেখে ডান্স করা, অনেক কিছু শেখার আছে, শেষ নেই শেখার। সেখানে দেখা যায় প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা আর্টেই, মিউজিক হোক, আর্ট হোক, মানে পেইন্টিং হোক, কিছুই আমরা করি, একটা ইন্সপায়ারেশন থাকে। তো তুমি শিখলে, তুমি সজল স্যারের নাম বললে তোমার মেন্টর, কিন্তু তোমার কি কোনো এরকম স্পেশাল কোনো ইন্সপায়ারেশন ছিল, যাকে দেখে তোমার মানে ছোটবেলা ডান্স করার কোনো, বলিউডের হিরো হতে পারে, যে কেউ হতে পারে, এরকম কি কোনো ইন্সপায়ারেশন ছিল? হ্যাঁ। আচ্ছা। একজন ছিলেন, আছেন, আর থাকবেনও। আচ্ছা। আমাদের বলিউড অ্যাক্টর ঋতিক রোশন। আচ্ছা। হ্যাঁ, তো যখন থেকে আমি দেখলাম, ভাবছিলাম যে কয়েকজনের নাম নেই, তো তুমি নিজেই বলে দিলে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সার, মানে আমাদের মানে ঋতিক আসার পরে একটা আলাদা, আমাদের এরার মানে মানুষদের, মোস্ট অফ দ্য ডান্সারদের যারা আজকের ডেটেও ডান্স করে, তাদের সবারই আইডল। হ্যাঁ, আলাদা লেভেলের একটা। আমরা দেখি যে আমরা, মানে আমরা যখন ছোট ছিলাম
তখন ছিল গোবিন্দা। গোবিন্দা খুব মানে গোবিন্দাও ওয়ান অফ দ্য এক্সট্রা অর্ডিনারি ডান্সার। তারপরে যখন ঋত্বিক রোশন আসলো, ঋত্বিক রোশন ব্যাপারটাকে আরো মানে ব্রড করে দিল, মানে ইন্ডিয়াতেও এই লেভেলের মানে ডান্সার আছে ঋত্বিক, তারপরে শাহিদ কাপুর এরকম আছে। তোমার হলো ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনই তোমার ইন্সপিরেশন। বেশ, ঋত্বিক তো আমার মানে বেশিরভাগেরই ফেভারিট, এটা তো বলে কিছু লাভ নেই। লুকস ওয়াইজ বলো, ডান্সের কথা বলো। হ্যাঁ আচ্ছা, এইবার আমি বললাম তুমি শেখানোর কথাটাই আবার আসছি। এই যে ডান্স শেখাতে গিয়ে কি কি চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো? মানে কিছু যদি চ্যালেঞ্জেস হয়, তো অনেক চ্যালেঞ্জেস থাকতে পারে, শেখাতে গিয়ে স্পেসিফিক চ্যালেঞ্জেস শেখাতে গিয়ে কি চ্যালেঞ্জেস তোমার মনে হয় কি কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওই মানে খুব মানুষের কথা, সেটা হচ্ছে ডান্স শিখায় নিয়ে তুই কি করবি? আলটিমেটলি এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স। তো কতটুকু টাকা তুই অর্জন করতে পারবি শিখে নিয়ে? তো দুদিক দিয়েই হয় কি, মানিটা হচ্ছে মেন চ্যালেঞ্জ, টাকাটা। খুব কম মানুষই বোঝে যে আমি মানসিক শান্তিটা কী পাচ্ছি। এটা করতে আমার ভালো লাগে। আমি যখন এই জোনে থাকি, জোনটা আমি যখন ক্রিয়েট করি, আমি আলাদা জায়গা দিয়ে থাকি, সেটা আমি কাউকে মানে বোঝাতে পারবো না। তোমার এটা তোমার নেশা বলতে পারো, বা তোমার ভালোবাসা, মেডিটেশন বলতে পারি। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই না মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি এক সময় সব আর্টিস্টদের না একটা জিনিস হয় কি, সবসময় না এদের ফাইন্যান্সিয়াল জায়গাটা সেম থাকে না। দাদা তুমিও বুঝবে এই জিনিসটা। অবশ্যই। তো কোনো সময় কোনো সময় আপ গেলে ভালোই আপ হচ্ছে, ডাউন গেলে ভালোই ডাউন হচ্ছে। সবসময় আর্টিস্টদের একটা স্ট্রাগল, আপস এন্ড ডাউনস থাকে, একটা মারাত্মক স্ট্রাগলের মধ্যে আমরা থাকি। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে ফ্যামিলি কি বলছে, কি যতদিন দেখছে কি ছেলেটা ভালো ডান্স করছে ঠিক আছে, কিন্তু ফ্যামিলিরও একটা মানে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল কি ছেলেটা ডান্স নিয়েই থাকবে ইন ফিউচার। তো তারপরে যখন ডাউন ব্যাপারটা যাচ্ছিল, তো তখন মামি বাবার অনেক কোয়েশ্চেন্স, প্লাস আশেপাশে মানুষেরও অনেক কোয়েশ্চেন, মানে এক্সটেন্ডেড ফ্যামিলির কি টাকা ইনকাম হচ্ছে। সাইড বাই সাইড আরও যে থাকে, কারণ যেসব জায়গায় স্টুডিওজ আছে আমার বর্তমানে, তো সেখানেও না আমাদের নিজের তো ওন করা না, রেন্টেড। তো এবারে ফিস আমি কি পাচ্ছি? আমার ইনকাম হচ্ছে ফিস, বাচ্চাকে আমি শেখাচ্ছি, সেক্ষেত্রে বাচ্চারা একটা গুরুদক্ষিণা দিচ্ছে, মান্থলি ফিস দিচ্ছে, সেটা থেকে আমাকে ভাড়া হাবিজাবি যেগুলো এক্সপেন্সেস থাকে দিয়ে, তারপরে ঠিক আছে কি আছে না আছে ওটা আমার আছে। তো এবার ওই জিনিসের যদি ফিসটা যদি ঠিকঠাকভাবে সময় মতো না আসলো, কারণ এক একটা ফিস আমার জন্য কাউন্ট করে, অবশ্যই এক একটা ফিসই কাউন্ট করবে। তো এবার এদিকে আমার যে ল্যান্ডলর্ড, উনিও আবার এদিকে বলছে, এটা মোস্ট অফ দ্য ডান্স টিচারদের বা যারা আর্টে আছে, আর্টিস্ট, সে গায়ক হোক বা যদি কোনো রেন্টের জায়গায় থাকে, তাহলে এই জায়গাটা সবাই ফেস করে। তো চ্যালেঞ্জ হচ্ছে আমার মেন জিনিস, শুরু থেকে যারা ফেস করে আসছি, এখনও হালকা পাতলা করছি কোনো সময়, কারণ ওই যে বললাম আর্টিস্টদের সবসময় আপস অ্যান্ড ডাউনস থাকবেই। তো এই জায়গাটা একটা মানি ম্যাটার্স করি। মানিটা তোমার বললে সবে, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। কোথায় আছে মানে এখন বর্তমানে যদি আমার আন্ডারে দেখি, ডাইরেক্ট আমার আন্ডারে, সেটা হচ্ছে আমি বাড়িতেও টুকটাক হোম টিউশনস করাচ্ছি, আর এখানে একটা শান্তিপাড়াতে একটা দিদির এনজিও আছে, সেখানেও আমি ডান্স করাচ্ছি এখন। তো অনেক বাচ্চা আছে। কিছু তোমার ভিডিও আমি যেটা ফেসবুকে দেখেছি, জলপাইগুড়ি কি একটা দেখি, জলপাইগুড়িতে আছে, জলপাইগুড়িতে তুমি শেখাও? জলপাইগুড়িতে, হ্যাঁ। এবার হচ্ছে প্রফেশনালি যদি বলি কি, যদি আমি আমার একাডেমি স্টার্টিং থেকে আসি, তো লাস্ট আমি কথা শেষ করছিলাম কি আমার ডান্স ক্লাস এরকম অনেক বন্ধু হয়েছিল। তো তার মধ্যে দুটা বন্ধু ছিল খুব ক্লোজ আর কি, মানে একসাথে তিনজনে ট্রাইও করতাম। তো একজনের নাম হচ্ছে স্বপন রয়, উনি মেডিকেলে থাকেন, আরেকজনও মেডিকেলেই থাকেন, রশান ইক্কা। তো দুজন আমার বেস্ট ফ্রেন্ড, মানে ডান্স ক্লাস থেকে আর কি। তো যখন মোটামুটি শিখে যাচ্ছি, যখন আমাদেরকে ক্লাসেরই বাচ্চারা আর ক্লাসেরই প্যারেন্টসরা একটু মানে ইন্সপায়ার করছিল, অ্যাপ্রিসিয়েট করছিল কি না তোমরা ঠিকঠাক শেখাতে পারছো, আবার নিকিতার অ্যারাইজ হয়। নিকিতা বলে কি, তোর ডান্স আমি দেখলাম, তুই ডান্সও ভালো শেখাচ্ছিস, তুই এক কাজ কর, তুই ডান্স ক্লাস খুলিস না কেন? আমি বললাম যে ডান্স ক্লাস খুলবো, কোথায় খুলবো? শিলিগুড়িতে খুলতে পারবো না, খুলবো না আমি, কারণ আমার টিচার এখানে শেখাচ্ছে। তখন আমার ওল্ড স্কুল টাইপ মানে টিচার আছে, তো টিচারের সামনে কী করে আমি কম্পিট করতে পারবো? এটা হচ্ছে 2011-র কথা, 11-র স্টার্টিংয়ের কথা। তো এই নিয়ে অনেক বলে তাহলে ওখানে করতে হবে না, তুই অন্য জায়গায় কর। অন্য জায়গায় কোথায় করবো? কোনো জায়গায় তো আমার চেনাশোনা কিছুই নেই। তো বলো কি, জলপাইগুড়িতে তো তোর মাসির বাড়ি আছে, আমার মার বাড়ি যেটা ফ্যামিলি, মার ফ্যামিলি সব জলপাইগুড়িতেই, ম্যাক্সিমাম জলপাইগুড়িতেই থাকে, মামার বাড়ি মানে জলপাইগুড়িতেই।
তো তখন বললো কি তোর জলপাইগুড়িতে কর, জলপাইগুড়িতে আমারও চেনাশোনা আছে, তুই ওখানে ক্লাস স্টার্ট করতে পারিস। আমিও ভাবলাম যে না ঠিকই, তো মানে একটু ফ্যামিলি সাপোর্টও পেয়ে যাবো ওখান থেকে। তো তারপরে আমি আমার বন্ধুকে বললাম, স্বপন রায়, তো স্বপনকে বললাম কি ভাই এরকম এরকম ব্যাপার, ডান্স ক্লাস স্টার্ট করতে আসছি, প্রথমে তো বল কি আমরা শেখাতে পারবো কি না, তোর কি মনে হয়? মনে তো হয় শেখাতে পারবো, কারণ তখনও 20-21 বয়স ছিল আমাদের, খুবই ছোট, কিন্তু ডান্সের এক্সপিরিয়েন্সটা মোটামুটি 1997 বা 2000 থেকে আমরা কন্টিনিউ করে আসি দুজনেই। পরে জানতে পারলাম নাকি ও সেম ইসের থেকেই করছে, ইয়ার থেকেই করছিল। তো একটা তো এক্সপিরিয়েন্স ছিল ডান্স করার, প্লাস ডান্স ক্লাস খুললেই তো হবে না, তাই বাচ্চাদেরকে শেখাতেও হবে, যে আসবে তো মা বাবা প্লাস বাচ্চা একটা এক্সপেকটেশন নিয়ে আসবে কি দিচ্ছি কেন দিচ্ছি, তো সেই জায়গাটা কি আমরা উপযুক্ত, আমরা নিজেরাই ডিসকাস করলাম, বলে মনে তো হয় উপযুক্ত, দেখ এখন তো কিছু একটা তো করতেই হবে, কারণ ডান্সটা আমরা কিছু পারিও না, অন্য জায়গায় কাজ আমরা করতে পারবো না, তো অ্যাটলিস্ট ট্রাই করি, কারণ সেরকম একটা বিশাল এক্সপেকটেশন নেই কি এত স্টুডেন্টকে শেখাবো, অ্যাটলিস্ট ট্রাই করি কি 3-4 জনকে নিয়ে করতে 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 ওরা ঠিক আছে। তারপরে আমি ওকে বললাম প্লেসটা কি জলপাইগুড়িতে করবো, বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর, ওরা কোনো অসুবিধা নেই, উইকেন্ডেই ক্লাস চলে, শনিবার রোববার যাবো, করায় চলে আসবো, ভালো কথা। তারপরে আবার ওই নিকিতাকে বললাম, তো নিকিতা নিজের কন্ট্যাক্টস দিল, তারপরে জলপাইগুড়িতে মানে আর কি একাডেমি স্থাপিত হলো। তো এটার জন্য নিকিতাকে খুব অনেক 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 থ্যাঙ্কস, কি শুরুর থেকেই আমার ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক অনেক, আমি যা শুনলাম এত অবধি নিকিতার অনেক অবদান আছে, অনেক অনেক অনেক। এখানে আমি এই কথাটা না বললেও হতো, তাও বলি যেহেতু নিকিতার কথা উঠেছি। নিকিতা মজুমদার দারুণ ডান্সার, অনেক ভালো এবং খুব কালচারাল ব্যাপারগুলোতে মানে কালচারাল অ্যাক্টিভিটিসে সবসময় অনেক অ্যাক্টিভ থাকে অনেক। আমি কেন নিকিতার কথা বলতে গেলাম, আমি ফার্স্ট এমনি একটা আমি শর্ট ফিল্ম ফার্স্ট বানিয়েছিলাম গিফট বলে, ইউটিউবেই আছে, কিন্তু আমার যে ফার্স্ট যেই শর্ট ফিল্মটা আমার খুব মানে মন থেকে স্ক্রিপ্টটা লিখেছিলাম, আচ্ছা, সেই স্ক্রিপ্টের হিরোইন ছিল নিকিতা। আরে বাহ, মানে নিকিতাকে আমি একবারই বললাম, ও স্ক্রিপ্টটা শুনে রাজিও হয়ে গেল, কিন্তু এটা এখন ব্যাড লাক, ওইটা নিকিতার পার্টটা শ্যুট করার পর ওই শর্ট ফিল্মটা কিছু একটা ফাইন্যান্সের জন্য কিছুর জন্য, ওই যে তুমি বললে ফাইন্যান্সটা একটা প্রবলেম আর্টিস্টের জন্য থাকে, ওই শর্ট ফিল্মটা আর আমি করতে পারলাম না, তো আপনাদেরকে দেখাতেও পারলাম না, ভবিষ্যতে যদি কোনোদিন করতে না এক্সপেক্ট করি কি তাড়াতাড়ি হবে ওটা। কিন্তু নিকিতার মানে সত্যি মানে অন্যদেরকেও সাপোর্ট করে, এই প্রচন্ড 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 আমাকে সাপোর্ট করছে, মানে মেন ইম্পর্টেন্ট টাইমে আমি আজকের পরে যদি আমি আরো কোনো পডকাস্ট করি বা কোনো জায়গায় ইন্টারভিউ দিই, তাহলে ওর কথাটা আমি বারবারই বলবো কি ঠিক ঠিক টাইমেও ঠিক ঠিক জায়গায় আমাকে ঠিক ঠিক বুদ্ধি যে সাপোর্ট করে, হ্যাঁ সেই আসল আর্টিস্টকে বোঝে, এবং সেও নিজেও এক্স্যাক্টলি মানে ঠিক সময়ে, খারাপ সময় বলবো না দাদা, ওটা খারাপ সময় নাই, ওটা ঠিক সময়ে ঠিক সাজেশন দেওয়া, প্লাস ওটাকে নিয়ে এগিয়ে চলা বা এতটা জিনিসটাকে পুশ করা, হ্যাঁ ওইটা খুব দরকার, খুবই মোটিভেট করা প্রচন্ড ভাবেই দরকার। সো এভাবেই তারপরে জলপাইগুড়িতে খোলা হলো। তো আস্তে 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 জলপাইগুড়ি মানুষের ভালোবাসা কি না, ওনারাও দেখছে কি বাচ্চারা যেখানে আছে সেফ, প্লাস কিছু একটা তো শিখছে। আর জলপাইগুড়িতে আগেও ওয়েস্টার্ন ডান্স ক্লাসেস ছিল, কিন্তু সেরকম ইম্প্যাক্ট ওরা ক্রিয়েট করতে পারেনি জলপাইগুড়িতে। তো যেই ওয়েতে আমরা শেখাচ্ছিলাম, যেই মানে একটু বাচ্চাদের ইন্টারেস্টও থাকতে হবে, আসবো এরকম করে নিয়ে মানে 1 2 3 4 সবসময় টিচার হলেও হবে না, ফ্রেন্ড টিচার হয়েই যে যেভাবে শিখতে চায় ওদেরকে ওইভাবে শেখাতে হবে। তো ওখানকার মানুষের খুব ভালোবাসা পেলাম, অনেকটাই ভালোবাসা পেলাম, আজ অবধিও পেয়ে যাচ্ছে। তাই শিলিগুড়ি থেকে একটা ছেলে গিয়ে 2012 থেকে নিয়ে 2024 12 বছর ধরে ওখানে চলছে আর কি, করাচ্ছে, মানুষের সাপোর্টেই তো হচ্ছে, বাচ্চাদের ভালোবাসাতেই হচ্ছে। একটা বোধহয় সাউথ ইন্ডিয়ান কিছু একটা স্টাইলেও তোমরা একটা করেছিলে, হ্যাঁ রিসেন্টলি, ওইটাও আমার খুব ভালো লাগলো, এটা দারুণ, মানে এডিটিং বলো সবকিছু বলো খুব ওটাও আমার মানে সবকিছু আর কি, সব মানে কি বলবো একজনের মাথায় হয় না, না না না, এটা তো একটু টিম ওয়ার্কের দরকার, একদমই মানে সবাই সবার একটা জায়গা আছেই। কিছু কিছু স্টুডেন্ট আজকের ডেটে আমাকে, যারা এখনো শিখছে আমার কাছে, তারা আমাকে হেল্প করছে কি না এই জায়গাটা স্যার আমি করতে চাচ্ছি, তো ওদেরকে ওপেন স্পেস আমি দিই কি না তোমরা ট্রাই করো, তোমরা নিজেকে ইভলভ করো। একসময় আমিও করতাম আমার ডান্স ক্লাসে, যেরকম আমি বললাম যে আমার ডান্স ক্লাসে স্যার আমাকে ওই জায়গাটা দিত কি আমি শেখাতে পারছি বাচ্চাদেরকে, টুকটাক একটু গাইড করতে পারছি। তো সেম জিনিসটা যেটা আমি শিখে আসছি ওই জিনিসটা বাচ্চাদেরকে দিচ্ছি, বাচ্চারাও আগে ওই জিনিসটা নিজের স্টুডেন্টসদেরকে দিবে, হ্যাঁ একদমই। তো সেইভাবে আজকের ডেটে যেসব ভিডিওস তোমরা দেখছো সেখানে শুধু আমারই মাথা নয়, প্রত্যেকটা যারা যারা দেখছো, প্লাস প্যারেন্টসদের সাপোর্ট, প্যারেন্টসদের ভালোবাসা টুয়ার্ডস মি, মাই একাডেমি,
আর উনাদের বাচ্চাদের প্রতি মানে এত ভালো প্যারেন্টস, সেটা আমি শুধু জলপাইগুড়ির ক্ষেত্রে বলছি না, আজকে যেটা আমি যাদেরকে দেখছি আর কতটা মানে মেন্টালি চেঞ্জ হয়েছে সময় অনুসারে, যেই জিনিসটা হয়তো আমাদের টাইমে যখন আমরা করতাম সেটা লাকি কি আমি পেয়েছি কি আমার মা বাবা সাপোর্ট করছে। তখন দেখতাম কি না আমার মা বাবা সাপোর্ট করছে না, আমার মা বাবা সাপোর্ট করছে না, কিন্তু এখন বেশিরভাগ দেখি কি মা বাবারা খুবই অ্যাক্টিভ, কি না বাচ্চা শিখুক, বাচ্চা করুক। আর আমাদের উপর মহলের সবচেয়ে বেশি থ্যাঙ্কস করা দরকার, কি এত উপর মহল বলতে হচ্ছে বম্বে, কারণ আগেও ডান্স নিয়ে যখন আমরা ছোট ছিলাম খুব জোর একটা টেলিভিশন মানে শো চলতো, সেটা হচ্ছে বুগি উগি, হ্যাঁ জাভেদ জাফরি, নাভেদ জাফরি, হ্যাঁ তো বুগি উগি চলতো। তারপরে যখন ডান্স ইন্ডিয়া ডান্সটা শুরু হলো, তারপর থেকে না ওয়েস্টার্ন ডান্সের যে ব্যাপারটা, ওয়েস্টার্ন ডান্সের আলাদাই মানে জায়গা তৈরি হতে থাকলো ইন্ডিয়াতে, আলাদাই জায়গা তৈরি হতে থাকলো যে হ্যাঁ এটার মধ্যেও স্কোপ আছে, এটার মধ্যে নিজের ফিউচার আমি করতে পারবো, ফেম পাবো, নিজের একটা নাম প্রতিষ্ঠিত করতে পারবো, সম্মান পাচ্ছি, প্লাস সাইড বাই সাইড একটা ভালো টাকাও আসছে, তো কেন ডান্স করবো না। এই কথাই আমি আবার একটু বলতে যাচ্ছি, এটা আমার প্রশ্নের সাথেই রিলেটেড আছে, নেক্সট প্রশ্নের সাথে। আমি ইন্ডিভিজুয়ালি তুমি যেরকম বললে ঋত্বিক রোশন, আমার আবার ছোটোর থেকে শুধু ডান্স না, ডান্স তো একটা তোমাকে শুরুতেই আমি বলেছি যে ডান্স আমার জীবনের একটা আলাদা একটা আমার ভালোবাসা আছেই, থাকবেই। তো আমি মানে অ্যাক্টিং ওয়াইজ, ডান্স ওয়াইজ সব কিছু, মানুষ হিসাবে সব কিছু নিয়েই আমি মিঠুন চক্রবর্তীর মানে বিশাল বড় বলতে পারো, ফ্যান বলতে পারো, ভক্ত বলতে পারো। মানে মিঠুন চক্রবর্তীকে আমি মন থেকে খুব শ্রদ্ধা করি। তো এই মিঠুন চক্রবর্তীকে ধরেই মহাগুরু যে নামটা বললো, এমজি যে নামটা বললো, যে ডান্স ইন্ডিয়া ডান্স এবং বাংলাতে যে ডান্স বাংলা ডান্স, আমার মনে হয় এইটাও আমাদের বাংলার ঘরে ঘরে মিডল ক্লাস মানুষের বাড়ি বাড়িতে এই যে ডান্সের ভালোবাসাটাকে আরো জাগিয়ে তুলে। এই যে তুমি বললে যে আগে ডান্স করে কি হবে, কিন্তু এখন একটা মা বাবারাও বুঝতে পারছে যে না, ডান্স করলে আমার ছেলে বা মেয়ে কোনো একটা জায়গায় হাইলাইট পাবে বা একটা চান্সেস আছে, মুম্বাই অবধি যাবে। এইবার আমার প্রশ্নটা কি ছিল, এটা রিলেটেড, এটা বলি যে তুমি শেখাচ্ছ, তুমি কোরিওগ্রাফার শিখছো, তো সবসময় আমরা এটা জানি যে গুরুর এমনি তো গুরু একটা গুরুদক্ষিণা পাচ্ছে বা একটা ফিজ তুমি বললে যেটা পাচ্ছ, এটা তো আছেই, এটা প্রাইমারি ব্যাপার। কিন্তু যেটা মেইন ব্যাপার, গুরুর সব থেকে বড় পাওনা হলো শিষ্য যেদিন একটা বড় জায়গায় চলে যাবে, আমার মনে হয় গুরুর এর থেকে বড় আর কিছু পাওনা হতে পারে। ওইদিন মনে হয় যে ওইটাই আমার সাকসেস, অনেকটাই শিষ্য যেদিন বড় হবে, এটাই আমাদের। এইটা আমার কোয়েশ্চেনটা আমার ছিল যে এখনো অবধি তোমার কি এরকম সাকসেস এসছে? তোমার স্টুডেন্ট মানে কোথাও কি ডান্স ইন্ডিয়া ডান্স বা এরকম কোথাও কি গেছে? অনেক আছে, অনেকই আছে, অনেক। মানে যে জিনিসটা না বলে হতো না, মানে আমিও এক্সপেক্ট করছিলাম এই কোয়েশ্চেনটা আসুক। তো এবার 2012 থেকে 24 বছর ইটস আ ভেরি লং জার্নি। তারপরেও এর মাঝে এরকম অনেক ট্যালেন্ট দেখলাম। মানে কিছু কিছু মানুষরা যারা ট্যালেন্টেড ছিল তারা তো অনেক, ওই যে বললাম ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার বা বাড়ির মা বাবার সাপোর্টের জন্য এরকম অনেক বাচ্চারা এগোতে পারলো না, তারা ভালো ট্যালেন্টেড ছিল। কিন্তু এর মধ্যেও, এই চ্যালেঞ্জের মধ্যেও যারা পার করছে, এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা শুধু মানে আমাদের স্টেট লেভেলে না, ন্যাশনাল লেভেল অবধি অনেক মানে আর কি নাম করেছে। আজকে ভালো ভালো জায়গায় ওরা শেখাচ্ছেও, ওরাও অনেক শেখাচ্ছে। এমনি তুমি বোধহয় একবার বলেও ছিলে কি না, ওই জন্য আমি প্রশ্নটা করলাম, ডান্স ইন্ডিয়া ডান্সে কি তোমার গেছিল কোনো স্টুডেন্ট? ডান্স ইন্ডিয়া ডান্সে, ডান্স প্লাসে, হ্যাঁ ডান্স প্লাসে, তারপরে হলো হচ্ছে হিপ হপ ইন্টারন্যাশনালে, যেটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় কম্পিটিশন। তো সেখানেও আমার মালবাজারের একটা স্টুডেন্ট আছে রাজা বলে, রাজা ঘোষ, তো মালবাজারে। তো সেও ওখানে ডেভিলস ডান্স ওয়ার্ল্ডই রান করছে। কি বললে? রাজা ঘোষ। তো যাই হোক, ওখান থেকে একটা গ্রুপ ও তৈরি করলো মালবাজার থেকেই। প্লাস আসে আমাদের যে আরও ডেভিলস ডান্স ওয়ার্ল্ডের কিছু একাডেমিজ আছে, সেখান থেকেও কিছু কিছু মানে ট্যালেন্ট চিনতে হয়, ট্যালেন্ট বুঝতে হয়। আচ্ছা, তোমার একাডেমিটার নাম হলো ডেভিলস ডান্স ওয়ার্ল্ড। ডেভিল ডান্স ওয়ার্ল্ড, অনেকক্ষণ আগেই বলা দরকার ছিল যদিও। তো ওখান থেকে ও এই উদ্যোগটা নেয় কি আজকে ডেভিলসের মোটামুটি 8-9টা ব্রাঞ্চেস তো আছেই, তো এখান থেকে স্যার আমাকে একটু হেল্প করো, একটা ইনিশিয়েটিভ আমি নিলাম, তো আমার ডান্সার লাগবে, আমি একটা এরকম জায়গা করতে চাচ্ছি, নর্থ বেঙ্গলকেও বাইরে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। ঠিক, তো ভেরি গুড, করো, সবসময় সাপোর্ট আছে। তো ও নিজেই আর কি জিনিসটা, উদ্যোগটা নিয়ে একে ওকে স্যার কীভাবে করলে কী হবে, না করলে কী হবে। আর ওর মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি কি, ও শুধু সিনিয়র থেকে না, জুনিয়রদের সাথেও আর কি সাজেশন বাগারে নিতে দেয়, মানে কথা বলতে থাকে, আর কথা বলতেও হয়। তো ওখান থেকেও গ্রুপটা নিয়ে তারপরে এই তো 2022 মানে ইন্ডিয়াতে কম্পিটিশনটা হলো, সেখানে 4th পজিশনে আসলাম।
আর 2023-24-এর মধ্যে আমাদের মানে এই বছরের মধ্যে আমাদের যাওয়ার কথা ছিল আমেরিকাতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য। সেটা টোটালটাই ওর ক্রেডিট। আর সাথে আমেরিকাতে আর সাথে হচ্ছে আমাদের বাচ্চাদের যে ক্রেজি সোসাইটি ও ফর্ম করছিল গ্রুপটা, ডেভিলস ট্রান্সপোর্টের মধ্যে ক্রেজি সোসাইটি যে একটা গ্রুপ ক্রিয়েট করছিল, সেই প্রত্যেকটা বাচ্চা এতটাই ট্যালেন্টেড, আমাদেরই স্টুডেন্ট সব কয়টা, তারা আজকে বাইরে গিয়ে মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখন লেটস সি কী হয়, সবার ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার তো থাকেই, অনেক টাকারই প্রয়োজন। এখন ওটা যাওয়া হয় কি হয় না, এখনও ওটাতে কথাবার্তা তো অনেক কিছুই চলছে, তো এখনও শিওর না, কারণ প্রচণ্ড টাকার প্রয়োজন। তো দেখছি সবার তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম না, সব ফ্যামিলির। ওখানে 10টা বাচ্চা আছে। আচ্ছা, এগুলোতে কি যেতে হয়, কি নিজের খরচায় যেতে হয়? হ্যাঁ, কিছু আমাদেরকে ইন্ডিয়ার যে অর্গানাইজাররা ছিল HHI এর, মানে হিপ হপ ইন্ডিয়ান হিপ হপ চ্যাম্পিয়নশিপের, তো তারা কিছু প্রোভাইড করছে, মানে ফ্লাইটের যে ওটা বেয়ার করছে কিছুটা, আর ম্যাক্সিমাম তো ওটা নিজের তো রাখতেই হবে। তারপরে ওখান থেকে যদি কিছু একটা প্রাইজ আমরা পাই, তাহলে ইন্ডিয়াতে এসে, যেমন ABCD 2-তে আমরা যেটা দেখলাম, তুমি দেখেছো কিনা? হ্যাঁ, ABCD 2 দেখেছি, ABCD-ও দেখেছি, ABCD 2-ও দেখেছি। এক্স্যাক্টলি, ABCD 2 এর যে ব্যাপারটা, সেম ব্যাপারটাই হচ্ছে। মানে এখানে চলছে কি, ওই যে টাকার যাওয়ার একটা ব্যাপার থাকে, সেম ব্যাপার। কিন্তু এখানে একটু আমাদের মানে রাজা যেটা বললো, রাজার যে মানে মালবাজারের যে কিছু অফিসিয়ালস আছেন, ওখানকার চেয়ারম্যান কিছু তো আছেই, তো ওখানকার যে লোকাল মানুষরা লোকাল সাপোর্ট পাচ্ছেও, প্লাস HHI ওখান থেকেও বলছে যে কিছু একটা সাপোর্ট তো করবে। এখন দেখা যাক আগে কি কি হয়। তো এরকম অনেক বাচ্চারাই আছে যারা গেছে, তাদেরকে দেখে খুব প্রাউড ফিল হয়। তারা আমার থেকে অনেক ভালো ডান্সার। আমি তো তারপরে কোরিওগ্রাফার, আমি এখন ডান্সার না, আমি এখন কোরিওগ্রাফার হয়ে গেছি। না, বসে বসে একটা ডান্স আমি কোরিওগ্রাফি করে দিচ্ছি, মানে অতটুক নলেজ আশা করি হয়ে গেছে, গেইন করেছো। হ্যাঁ, গেইন হয়ে গেছে। তো আমার থেকে অনেক ভালো 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 ডান্সার আমি তৈরি করে ফেলছি, এখনও তৈরি করছি, আরও তৈরি করবো। বাহ, সত্যিই খুব প্রাউড ফিল হয় যখন বাচ্চারা এরকম একটা জায়গায় যায়, ওরকম জায়গায় থেকে নিয়ে যখন একবার আমার নামটা বলে দেয় কি না, আমার টিচারের নাম হচ্ছে স্বপন স্যার, গোপাল স্যার বা রঞ্জিত স্যার, মানে আমাদের টোটাল যে টলিটা গ্রুপটা, যখনই কারোর নামই আসে তো আমরা সবাই হ্যাপি হই, বা সেলফ হ্যাপিনেস তো একটা থাকেই, তো সেটা তো অবশ্যই হয়। আচ্ছা গোপাল, সাকসেস নিয়ে যেটা আগে আমরা কথা বললাম, যে আগেই বললাম আমি যে টিচারের সাকসেস, স্টুডেন্টের সাকসেস দিই, তো এটা তো আমরা শুনলাম। এছাড়া এবার আমি জানতে চাচ্ছি অন্য কোনো সাকসেসের ব্যাপারে যদি তুমি বলতে চাও, আরও কি উপলব্ধি তোমার মনে হয় যে তুমি অ্যাচিভমেন্ট পেয়েছো এখনো পর্যন্ত? অ্যাচিভমেন্ট মানে সেটাও স্টুডেন্টদের সাথেই কানেক্টেড। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, একাডেমির দিক দিয়ে, কারণ 2012-তে ডান্স ক্লাস খোলার পরে তো একটা ইনিশিয়েটিভ নিয়ে আমি আর স্বপন, আমার পার্টনার বন্ধু, সেও বললো কি মানে প্রথম অ্যানুয়াল ফাংশনটা আমাদের হয়ে গেল। অ্যানুয়াল ফাংশনে আমি অ্যানাউন্স করে দিলাম কি খুব তাড়াতাড়ি কিছু একটা হতে চলছে, সাইলেন্ট হয়ে গেলাম। তো সবার মানে একটা কিউরিয়াসিটি মানে হয়ে গেল কি জাস্ট অ্যানুয়াল ফাংশন হলো, এখন আবার কি হতে চলছে। আর তখন আমাদের প্রথম ABCD মুভিটা আসছিল, এনিবডি ক্যান ডান্স, ডাইরেক্টেড বাই রেমো ডিসুজা স্যার। তো আমার একজন ডান্সের সাথেই যখন ডান্স ইন্ডিয়ান শুরু হয়েছিল, তখন একজন ডান্সারকে আমি বেশি মানে খুবই বেশি ফলো করতাম, সেটা হচ্ছে ধর্মেশ স্যার। হ্যাঁ, ধর্মেশ স্যার। কেউ ছিল হচ্ছে শক্তির ফ্যান, হ্যাঁ, কেউ ছিল শক্তির ফ্যান, কেউ ছিল সলমানের ফ্যান, আমি ছিলাম ধর্মেশের ফ্যান, কেউ ছিল রাঘবের ফ্যান, কেউ ছিল পুনিতের ফ্যান। আমি একটু কাট্টার ডাই হার্ড একটু ধর্মেশ স্যারের ফ্যান ছিলাম। তো ওনার ওই যেটা অডিশনের ডান্সটা, ওটা আমি কতবার স্টেজেও করেছি, একদম কপি অ্যান্ড পেস্টও করেছি। তো ওই সময়টা 2007-এর কথা। তো এবার 2013-তে আমার মাথার মধ্যে ভিতরে ভিতরে চলছিল খুরাফাতি দিমাগ, হ্যাঁ, তো একটা শো করব যেখানে ধর্মেশ স্যার স্টেজে থাকবে, আমি নিচে বসে ধর্মেশ স্যারের ডান্স দেখব। আচ্ছা, সাথে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ধর্মেশ স্যারের ডান্সটা লাইভ দেখবে, আর ধর্মেশ স্যার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে পার্সোনালি দেখা করবে। আজকের ডেটে হ্যাঁ স্বপ্ন ছিল এটা, ডেভিলস ডান্স ওয়ার্ল্ড হওয়ার পরেই হয়েছিল, কারণ একা স্বপ্ন দেখলে তো হবে না, সেই সাপোর্টটা তো লাগবে প্যারেন্টস, স্টুডেন্ট সবারই। মানে একটা জিনিস করতে গেলে যে বারবার বলছি সবারই সাপোর্টটা দরকার। অবশ্যই। তো যখন দেখলাম কি না আই এম এবল টু ডু দিস, কি সব দিক দিয়েই সব ঠিকঠাকভাবে চলছে, তো তারপর আমি কতজনকে একটু ডিসকাসও করলাম জলপাইগুড়িতে। তো তখন জলপাইগুড়িতেই ছিল প্রথম ক্লাসটা। তো ওকে ডিসকাস করলাম, বলকে হ্যাঁ ভালো আছে, ইনিশিয়েটিভটা ভালো, তো মেন কি হবে বিজনেস, মানে বিজনেস কী হবে দেখো দাদা, আমি তো জানি না। তো
কিন্তু আমি এই জিনিসটা করতে চাচ্ছি আমার স্টুডেন্টসের জন্য, কারণ সব স্টুডেন্ট ওই যে একটা কথা, ফাইন্যান্সিয়ালি সবাই তো এক জায়গা থেকে বিলং করে না। যত স্টুডেন্ট আমি শিখিয়েছি, আমার যারা এক্স স্টুডেন্ট বা যারা শিখছে অলরেডি, তাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা বম্বে যেতে পারবে, ট্রাভেল করতে পারবে, দিল্লি ট্রাভেল করতে পারবে। কেউ কেউ তো মানে এতটুকু ফাইন্যান্সিয়ালি মানে এবল না কি তারা হয়তো অন্য শহরে গিয়েও অডিশন বা কোনো কম্পিটিশন খেলতে পারবে। মানে কলকাতা যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো খারাপ ব্যাপার না, হতেই পারে। তো সেখানে আমরা থাকি, যতটা পারি আর কি চেষ্টা করি, কারণ আমাদেরও নিজস্ব একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম তো চলছেই। ওই যে সব মাসে সেম থাকে না ব্যাপারটা। তো যতটুকু নিতে পারি, যতটুকু সামর্থ্য হয় নিজের, ততটুকুর মধ্যে করি। তো এই জিনিসটা মেন ছিল কি, ওই মানুষটা যদি এখানে আসে, আমার মতো ডান্সার যারা এরকম স্বপ্ন দেখে যে আমি বম্বে যেতে পারলাম না কোনোদিনও, তো তারা একটা মানে বুস্ট পাবে নিজের ডান্স কেরিয়ারে। কি জলপাইগুড়িতে থেকে আমি ধর্মেশ স্যারের মতো একটা মানুষের সাথে দেখা করলাম, বা একটা ডান্সারের সাথে আশেপাশে থাকতে পারলাম, ওনার সাথে ডান্স করতে পারলাম। তো সামহাও বম্বেতে আমি কন্ট্যাক্ট করি ধর্মেশ স্যারকে। 2013-তে উনি আসেন। আচ্ছা, উনি আসছিলেন? হ্যাঁ। আচ্ছা। তো ফাইনালি সাকসেসফুল হলো জিনিসটা। একটা বিশাল বড় স্টেজ, মানে এত বড় স্টেজে আমি নিজেও নাচিনি কোনোদিনও, যেটা আমি তৈরি করছিলাম আমার বাচ্চাদের জন্য। অনেক বড় বাজেটের ছিল। জলপাইগুড়ির প্রায় অনেকটাই আর কি একটু শর্টই ছিলেন, যারা খুব বড় বড় ওখানকার মানুষরা ছিলেন। ইভেন ডিএম ম্যামও ওখানকার ডাইরেক্ট বলছিল কি গোপাল রাউতকে তাকে ডাকবেন, মানে আমাকেই বলছিল গোপাল রাউতকে তাকে ডাকবেন। উনি ভাবছেন হয়তো কেউ কোনো বড় ক্লাবের হয়তো কেউ কিছু হবে, তো আমাকেই বলছে গোপাল রাউতকে ওনাকে ডাকবেন, তো ওনার সাথে কথা হবে। ম্যাম আমি গোপাল রাউত। তো ম্যাম বলছে কি তুমি শোটা করছো? তো বললাম ম্যাম ইয়েস। তোমার পেছনে কোন কোন ক্লাব আছে জলপাইগুড়ির? কারোর তো সাপোর্ট আছে? না ম্যাম, আমার ডান্স একাডেমিই করছে, আমার পেছনে আমার সাপোর্ট আছে আমার স্টুডেন্টসদের, আমার প্যারেন্টসদের, আমার মাম্মি বাবার, মানে পার্টনারের মাম্মি বাবা সবাই আর কি। তো যেটাই, তো ম্যাম 2 সেকেন্ড 3 সেকেন্ড তাকালো, তারপরে সাইন করলো, ভালো মতো করো, অল দ্য বেস্ট। তো এইসব সাপোর্ট, এটাও একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, তো সব জায়গায় মানে ভগবানের আশীর্বাদে সব জায়গায় সব কিছুভাবেই সাপোর্ট আমাকে ভগবানও করেছে, ভগবান পাঠিয়ে দিয়েছে মানুষদেরকে কি হ্যাঁ তোর যদি কাজের নিয়ত যদি ঠিক থাকে, आपका काम करने का नियत अगर ठीक है, तरीका अगर थोड़ा सा इधर उधर भी है, क्योंकि हर वक्त तरीका ठीक नहीं रहता, थोड़ा इधर उधर होता है, इम्बैलेंस लोग हो जाते हैं कभी कभी। তো যদি ঠিক থাকে এমটা কি না তুমি ভালো কাজ করছো, কিসের জন্য করছো, কেন করছো, তাহলে তোমাকে কেউ আটকাবে না। প্রবলেমস আসবে, তখনও অনেক প্রবলেম আসছিল। অনেক একটা ইভেন্ট ম্যানেজমেন্টকেও বলছিলাম যে শোটা আমাদেরকে করে দিও, তখন আমার বয়স ছিল 23, তখনও 23-এ হয়নি, 22+ ছিল। ওই শোয়ের সময় আমার 23 হয়েছিল। 1990-তে আমার জন্ম, তো 2013, 23 বছর হলো জাস্ট মে মাসে। তো 19 তারিখে হচ্ছে শোটা ছিল। তো 23 বছর একটা ছেলে, ও এত বড় একটা রিস্ক নিল, লক্ষ লক্ষ টাকা লস খেলাম, কিন্তু যখন বাচ্চাদের মুখে ওই হাসিটা দেখলাম নাকি ধর্মেশ স্যারের পাশে, স্যার অটোগ্রাফ, স্যার ফটোগ্রাফ, তো দ্যাট ওয়াজ মাই ভেরি ভেরি বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। বিশাল বড় ব্যাপার। মানে লোকে ভাবে যে আমি পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই যাব, কারেক্ট, কিন্তু আজকে গোপাল মুম্বাইকে বলতে গেলে পশ্চিমবঙ্গতে নিয়ে এসেছে। আমি যেটা এত সময় ফিল করলাম, এটা একটা বিশাল বড় সেটা মানে দাদা আমি আবার বলছি, শুধু গোপাল নয়, এটা ডেভিলস ডান্স ওয়ার্ল্ড, অবশ্যই অবশ্যই ডেভিলস ডান্স ওয়ার্ল্ড, একটা টিম ওয়ার্ক আছে সববারে। আমি তোমারও সবসময় যেহেতু বললে, আমি গোপাল কেন বললাম, তোমার একটা বললে যে স্বপ্ন ছিল, এই স্বপ্নটাতে তুমি সত্যি করতে পেরেছো, এটাই বিশাল বড় ব্যাপার। আমাদের সবার জন্য এটা একটা গর্বের ব্যাপার। অনেকটাই মানে তারপরে উই ওয়ার আনস্টপেবল। তারপর এক এক করে সেলিব্রিটি আসতেই থাকলো। তারপরে অনেকজনই এসেছে। রাঘব না, রেমো স্যার এখনো, রেমো স্যার নর্থ বেঙ্গলে এসেছেন। আমাদের অন্য টিচাররা, অন্য ডান্সার বন্ধুরা, সিনিয়ররা এনেছিলেন রেমো স্যারকে, কিন্তু রেমো স্যারকে আনার সৌভাগ্যটা এখনো হয়নি। তো ওটাও হয়ে যাবে, ভবিষ্যতে এটাও হয়ে যাবে। আর ওর থেকেও বড় কিছু প্ল্যান করছে, যদি সবার সাপোর্ট থাকে ওটাও হবে। তো বাকি যেমন আমারদীপ হয়ে গেল, রাঘব হয়ে গেল, মাস্টার মুদাস্সার হয়ে গেল, তারপরে এইচএসআই যারা গেল, বর্ণন স্যার, ওনারা হয়ে গেল, তো অনেক সুশান্ত খাত্রি হয়ে গেল, অনেক আর্টিস্টরাই আর কি জলপাইগুড়িতে বা নর্থ বেঙ্গলে এসে, আমাদের বীরপাড়া, মাদারিহাট, এইসব জায়গায় অনেক এসেছে, শিলিগুড়ি, তো অনেক জায়গায় এসেছে। তো সব জায়গার কানেক্টিভিটিটা ভালো আছে, সব জায়গারই বাচ্চারা একটু একটু যাতে বুস্ট করতে পারি কি না, হয়তো ওরা কত দূরই বা যাবে,
100 জনকে শিখাচ্ছি, 100 জনের মধ্যে যদি আমি ধরে রাখি 80 জনও বাইরে যাচ্ছে বা একটা জায়গা যদি গেইন করছে, ওই যে বাকি 20 জন, তাদের মনে যাতে কোনো কিছু না থাকে কি আমি কোনো কারণে হয়তো ওদেরকে ডান্স ছাড়তে হলো, কোনো কারণেই, তো ডান্স করে নিয়ে কী করলাম, তো অ্যাটলিস্ট একটা ফটো তো দেখাতে পারবে কি না ডান্স করে নিয়ে আমি এটা করছি, যে একটা ডান্সারের সাথে একটা ছবি বা একটা মেমোরি তো আছে। ঠিক ঠিক। উইদাউট এনি মেমোরি আমি কাউকে যেতে দিব না। ডান্সে যখন আসছো, প্রতিটা আমার মূল লক্ষ্য একটাই, যে কি ফর্ম শেখাচ্ছি আমি আলাদা জিনিস। মানে এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কি কি শেখাও বা কি, হ্যাঁ এটা তো আমার প্রশ্ন ছিল, অ্যাকচুয়ালি আমি ওই সেটা হয়নি, ভাবছিলাম এটা করবো। যে ডান্সের তো বিভিন্ন ক্যাটাগরি থাকে, হ্যাঁ ক্লাসিক্যাল মানে কত্থক, ভারতনাট্যম, তারপরে এখন মডার্ন যেটা কন্টেম্পোরারি, অনেক কিছু। তো তোমার কি এরকম স্পেশাল কোনো জনরা আছে নাকি তুমি সব কিছুই মিলেমিশেই শেখাও? ছোটবেলা যখন ওই ডান্স শুরু করছিলাম তখন তো ওই বলিউডই চলতো, তারপরে ওই যে বললাম ডান্স ইন্ডিয়া ডান্স আসার পরে তখন ধর্মেশ স্যারের সাথে সাথে আরেকজন ডান্সার ছিল যার নাম না নিলেই হবে না, প্রিন্স গুপ্তা। হ্যাঁ লকিং পপিং করতো, তো ওটাও খুব আমার ইন্টারেস্টিং লাগতো। তো একটু পাতলা করে ছেলেটা, হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসটাও খুব ভালো লাগতো। তো ওই যে দেখে দেখে যতটুকু শেখা ওই সময়টা 2008-9 দেখে দেখেই, তখন তো ওই জিনিসটা পার্টিকুলার শিলিগুড়িতে কে শেখাচ্ছে, কিভাবে শিখতে হয়, কিভাবে জিনিসটাকে নিতে হয়, তো সেই সমস্ত জিনিস তো হয়তো ছিল, আমি হয়তো ওই জায়গাটা যেতে পারিনি। তো স্যারের কাছে গেলাম, স্যারও আমাকে অনেক কিছু গাইড করলো। স্যারের কাছে গেলাম 2009-এ, তো তার আগেও প্রিন্স গুপ্তাকে দেখে নিয়ে আমি ও যা করছে ওটা কপি করার চেষ্টা করতাম, তার কারণ তখন কপি করা ছাড়া তো কোনো অপশন ছিল না, বা হয়তো ছিল আমি জানতাম না। তো ওখান থেকে শিখে শিখে আর কি তখন ওই লকিং পপিং হালকা পাতলা একটু করার চেষ্টা, না ভালোই হচ্ছে। স্যারের ওখানেও যেতাম, দাদা দেখো তো একটু, স্যার দেখো তো একটু ভালো হচ্ছে কিনা। ছোটোদেরকেও জিজ্ঞেস করতাম, ভাই একটু দেখতো, বুনু একটু দেখো তো ভালো হচ্ছে কিনা। না দাদা ভালো হচ্ছে, তোমার ঠিকঠাক হচ্ছে। তো ওই লকিং পপিংটা নিয়ে আমার একটু বিশেষ ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট ছিল প্রিন্স গুপ্তাকে দেখে। হ্যাঁ, তো আর বডি ল্যাঙ্গুয়েজটা আমি ট্রাই করতাম যাতে একটু ধর্মেশ্বরের মতন করি। ধর্মেশ্বরের স্টাইলটা খুব পছন্দ ছিল আমার, কিন্তু ডান্সিং বডি ল্যাঙ্গুয়েজ বলছি, ধর্মেশ্বরেরটা খুব পছন্দ। উনি যেভাবে ডান্সকে রিপ্রেজেন্ট করে ওই ব্যাপারটা এক্সট্রাঅর্ডিনারি আমার লাগতো। কিন্তু ওই পপিং ব্যাপারটা দেখি যে একটু শরীরের মধ্যে আসছে, প্রিন্স যেটা করতো, তো সেটাও আর কি করতে 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 ওই লকিং পপিং তো তখন করতাম আর কি। আর এটা হিপহপেরই একটা পার্ট, হিপহপ ডান্সের। হিপহপ তো অ্যাকচুয়ালি একটা ডান্স না, একটা বিশাল বড় জিনিস। ওটার ব্যাপারে বলতে গেলে ওটার পুরাপুরি জ্ঞান আমারও নেই আজকের ডেটেও। হিপহপের পুরাপুরি জ্ঞান আমারও নেই, যে এটা বলছি সেটা বলছি, সেখানেও হয়তো আমি কিছু বলতে গিয়ে ট্রোল না হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো দরকারই নেই, যেটুকু আছে এটা অনেক বড় জিনিস। তখন জানতাম যে না হিপহপের আন্ডারেই হচ্ছে লকিং পপিং। অ্যাকচুয়ালি তাই লকিং পপিংটা যে ব্যাপারটা হিপহপ কালচারের মধ্যেই পড়ে আর কি, ডান্সের মধ্যেই পড়ে। তো ওটা নিয়েই আগানো, তারপরে যখন আমি বুঝতে পারলাম কি না আমি কোরিওগ্রাফারের দিকে যাচ্ছি, তখন আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় আমাকে মানে স্যারের সাথে, ওই যে বললাম প্রথমেই যে স্যারকে দেখছি স্যার কী শেখাচ্ছে, কীভাবে শেখাচ্ছে, তো অল্প অল্প করে সব নলেজ নেওয়ার চেষ্টা করলাম। কারণ কোরিওগ্রাফি করতে গেলে একটাই স্টাইল নিয়ে আমি থাকবো হবে না, কারণ একটা স্টুডেন্ট তো আসবে না, আসবে হচ্ছে বাল্কে মাল্টিপল স্টুডেন্ট আসবে। হ্যাঁ, তো অল্প অল্প করে কিছু কিছু করে সব জিনিসেরই নলেজ গেইন করার চেষ্টা। তো এভাবেই চলছে, এখনও চলছে, পড়াশোনা করছি এখনও। মানে সব কিছুই তোমাকে শিখতে হয়, কিন্তু তোমার মেইন ইন্টারেস্ট লকিং আর পপিংয়ের ছিল। এখন সেটাও শেষের দিকে এখনও করি, বাট ওই এখন বেশি হচ্ছে কোরিওগ্রাফির দিকে ফোকাস, যে না বাচ্চাদেরকে শেখাতে হবে, বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। একটা বাচ্চা যখন আসছে তখন আপসেট হয়ে আমার এখান থেকেও যাবে না। ঠিক, শিখতে আসছে কিছু শিখতে আসছে, শিখেই যাবে। ওকে আমি কি শেখাচ্ছি সেটা পরের ব্যাপার। ওকে আমি বলিউড শেখাচ্ছি, ওকে আমি কন্টেম্প শেখাচ্ছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল যদিও করি না। আমার এরকম অনেক স্টুডেন্টরা আছে যারা ইন্ডিয়ান ক্লাসিকে হেল্প করে, ক্লাসিক্যালে যখন কেউ আসে তখন ওরাই হেল্প করে দেয়। তো আমার মেন মোটিভ হচ্ছে ও কি ফর্ম শিখছে সেটা পরের ব্যাপার, আগে তোমাকে ডান্সকে ভালোবাসতে হবে। অবশ্যই, তুমি যদি ডান্স বেশি দরকার, আমারও তাই মনে হয়। আগে তুমি ডান্সকে যদি ভালোবাসতে পারো, তারপরে তুমি ফিউচারে যেমন আগে আমাকে ক খ গ ঘ ABCD তো লিখতে হবে, ওটার প্রতি ওই বুকসের প্রতি ভালোবাসাটা রাখতে হবে। তারপরে কি আমি মানে অনার্স নিব না পাসে পড়বো, না আমি কোন স্ট্রিমে যাব, আর্টস সায়েন্স বা যেটাই হোক, কমার্স, তো ওটা পরের ব্যাপার, ওটা অনেক পরের ব্যাপার।
আমার কাজ হচ্ছে ইনিশিয়াল লেভেলে ডান্সের প্রতি ভালোবাসা তোমার ভিতরে কি করে জন্মাবো সেটা আমার কাজ। আজকে ডেটে তুমি ডান্সকে ভালোবাসো, 2 দিন পরে গিয়ে তুমি নিজের রাস্তা নিজেই তুমি বুঝতে পারবে কি আমি কি করলে আমার ভালো হবে। তারপরে ওটা নেক্সট লেভেল গাইডেন্স চলে আসে। প্রথম ইনিশিয়াল লেভেল একটা 2 বছরের বাচ্চা আসছে, ও লকিং পপিং কী হয়, হিপ হপ কী হয়, ইন্ডিয়ান ক্লাসিক্যাল কী হয়, ও কিচ্ছু জানে না, ওকে নাচতে হবে। তো ওই ভালোবাসাটা ওর মধ্যে আর কি করে বাড়াতে হবে সেটা হচ্ছে মেন আমার কাজ ডান্স টিচারের। আমার মনে হয় প্রত্যেকটা ডান্স টিচারকে আগে মানে ওই জিনিসটা না করে নিয়ে কি হ্যাঁ তুমি আমি যেটা পারি আমি যেটা করছি তুমি ওটাই শেখো, আগে ওর প্রতি ওর ভেতরে ডান্সের ভালোবাসাটা নিয়ে আসো। অ্যাকচুয়াল ডান্স কী হয়, কেন আমরা হ্যাপিনেসটা পাই সেটা যদি একটুও বুঝতে পারে তাহলেই কাজ হয়ে যাবে। তারপরে আমাদেরকে আর অত বেশি মাথায় লাগাতে হবে না কি কীভাবে কী করতে হবে না করতে হবে। একটা মানুষ মানে একটা ভালো এজের একটা যদি বাচ্চা সে যদি বুঝতে পারে ও নিজের প্রফেশন মানে নিজের স্টাইলটাও নিজেই আগে আগে চলতে থাকবে নিয়ে। আচ্ছা, এইবার একটা প্রশ্ন, এটা অনেকক্ষণ থেকেই জিজ্ঞাসা করবো বলে আমি ভাবছিলাম। ডান্স তুমি শেখাও, ঠিক আছে, আমার প্রশ্নটা হলো একটু উল্টো। হ্যাঁ, আমি বলতে চাই এই এতদিনই মোটামুটি তোমার ডান্সের সাথে লাইফ মানে যদি জার্নিটা দেখি 12 বছর তুমি বললে যে প্রফেশনালি তুমি 12 বছর, কিন্তু সে তো ছোটবেলা থেকে দেখতে গেলে আরো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। তো ডান্স তোমাকে কি শিখিয়েছে, এই প্রশ্নটা ছিল আমার। তুমি তো ডান্স শেখাও বা ডান্স শিখেছো, কিন্তু ডান্স তোমাকে কি শিখিয়েছে, ডান্স থেকে তুমি কি শিখতে পেরেছো? মানে এক কথায় যদি আমি তোমাকে হ্যাপি থাকা, এক কথায় যদি বলি তাহলে হ্যাপি থাকা। কি করে? হ্যাঁ, মানে খুশি থাকার ব্যাপারটা একদম এক কথায় উত্তর হচ্ছে ডান্স করে নিয়ে আমি খুব হ্যাপি থাকি। মানে হ্যাপি থাকতে হবে কীভাবে, কোনো কিছু আজকে কোনো কিছু নিয়ে মন খারাপও হয়ে গেল, রিসেন্টলি আমার দাদি চলে গেল, তখনও ওই যে আমাদের যে নিয়মটা থাকে 13 দিনের, ওই 13 দিন কোনো মিউজিকের বললে আবার একটু ইন্টারাপ্ট করছি, এই কথাটা ভেবেছিলাম আপনাদেরকে বলবো যে গোপাল কিন্তু অ্যাকচুয়ালি খুব মানে অনেকজনই হয়তো গোপালকে দেখে হয়তো চিনতে তো পারছেনই, টুপি পরে এসছে। গোপাল কিন্তু এমনি খুব লম্বা লম্বা চুল রাখে, তো এখন ওর চুলটা এই জন্যই ছোটো, কিন্তু কিছুদিন আগে ওর দাদি মারা গেছে ওই জন্য। আচ্ছা, এবার তুমি বলছিলে। হ্যাঁ, তো ওই যে 13টা দিনের যে স্প্যানটা থাকে, অ্যাকচুয়ালি না দুঃখর মানেটা কী হয় আমি ওটা বুঝতে পারছি। 13টা দিনে মানে কোনো মিউজিক ছাড়া আমি 13টা দিন আছি। মানে সত্যিকারের মেন্টাল ওরকম কারো থাকে না কি ওই সময় কেউ মিউজিক শুনবে। তো ওই 20 দিন 21 দিন পরে যখন আমি আবার মিউজিকে আসলাম তখন আলাদাই আবার জিনিসটা ফিল আসতে লাগলো, আবার জীবনে তুমি ফিরে আসো। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, ঠিক জিনিসটা। ওই যে ফেজটা ছিল ওয়ান অফ দ্য হার্ডেস্ট ফেজ ইন মাই লাইফ, মানে যেটাতে আমি যাচ্ছিলাম আর কি। যেই ফেজে দাদির যাওয়ার পরে আনএক্সপেক্টেড ব্যাপার, হার্ট অ্যাটাকে উনি চলে গেলেন। তো দুঃখ মানুষের কি হয় আর হ্যাপিনেসের মধ্যে কি যে একটা পার্থক্য, সেটা ওই 20 দিন 21 দিন তারপরে আফটার 21 ডেজ, কারণ অনেক নিয়ম হয়ে যাওয়ার পরও না ওই রেস্টটার সাথে সাথে তো 14 দিনের দিন তার মিউজিকটা আমি ইস্যু করতে পারবো না। তো তারপরে যে যখন আমি মিউজিকে ফিরলাম তো ডিফারেন্সটা বুঝতে পারলাম যে না, এখনও দুঃখটা আছে ভেতরে, কিন্তু একটা যে ড্রাস্টিক চেঞ্জ মিউজিকটা শোনার পরে আলাদাই ব্যাপার। তো এক কথায় ডান্স আমাকে আর মিউজিক আমাকে খুবই হ্যাপিনেস দেয়। তোমার যদি এই হ্যাপিনেসের সাথে আমার আরেকটা প্রশ্ন ছিল, তো আমার মনে হয় উত্তরটা অলরেডি আমি পেয়ে গেছি। আচ্ছা, এটা হলো যে আমি ভাবছিলাম তোমাকে বলবো যে অনেক সময় তো অনেক চ্যালেঞ্জেসের কথা তুমি বলে, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস আর অনেক কিছুই থাকতে পারে, তো তার মধ্যে সবসময় তো তোমাকে কাজ তো করে যেতে হয়। আজকে তোমার বললে যে আজকেও তোমার ক্লাস আছে, তো মোটিভেট তো থাকতে হয় সবসময়। কিন্তু মোটিভেট যদি না থাকো, তুমি যদি নিজে খুশি না থাকো, তাহলে তো ডান্স তুমি শেখাতেও পারবে না মন থেকে তুমি। আর ডান্সটা আমি যেটা মনে করি, মানে আমি তো ডান্স শিখিনি, ভালোবাসা থেকে করি। তো আমার যা মনে হয় এটা তো ভেতর থেকে আসে, মানে এটা তো সোলের সাথে মানে আত্মার সাথে কানেক্টেড। কারেক্ট। আত্মা যদি তোমার কানেক্ট করতে না পারো, খুশি না থাকো, মোটিভেট না থাকো, তাহলে তো হবে না। তো এই মোটিভেশনটা তোমার কোথা থেকে আসছে, আমার প্রশ্নটা ছিল। আমার মনে হয় অলরেডি আমি আনসারটা পেয়ে গেছি যে দুটো জায়গা থেকে আসে, এক হচ্ছে মিউজিক আর এক হচ্ছে আমার বাচ্চারা। আচ্ছা, তোমার স্টুডেন্টদেরকে যখন তুমি দেখো একদম যে ওরা উৎসাহ নিয়ে শিখতে আসছে, ওইখানেই তুমি অলরেডি মোটিভেট। একদম দারুণ আনসারটা, ভালো লাগে। প্রত্যেক দিন এক একটা বাচ্চা এক একটা এক্সপেকটেশন নিয়ে আসে কি স্যারের কাছ থেকে আজকে আমি কিছু একটা শিখতে পারবো। অবশ্যই একটা ক্লাসের মধ্যে আজকে একটা ভালো মেমোরি নিয়ে যেতে পারবো, কারণ এক একটা সেকেন্ডেরও অনেক ভ্যালু থাকে। অবশ্যই একটা বাচ্চা হয়তো বাড়ির পাশ থেকেই আসছে, যেমন তোমার কথাই বলি, আজকে আমি তোমার বাড়ির পাশের থেকে আসলাম, এমনও অনেকে ছিলেন বা আরও অনেকে আসবেন যারা অনেক দূর থেকে তুমি পডকাস্টে তোমাকে যেতে হবে বা ওনারা আসবেন।
তো এই বাচ্চারা এবার তোমার একটা এক্সপেকটেশন থাকবে তো কি আজকে এই পডকাস্ট থেকে একটা নতুন কিছু আমি নিজের একটা এক্সপিরিয়েন্স করতে পারবো। এক্সপেরিয়েন্স হলো আমার পডকাস্ট করার মানে উদ্দেশ্য তো সেটাই। কারেক্ট কারেক্ট, তোমার থেকে আমি কিছু শিখবো, আমি যদি কিছু শিখতে পারি, হ্যাঁ তোমার থেকে আমি শিখবো, আমার থেকে তুমি শিখবে, কিছু একটা এক্সপিরিয়েন্স করা। তো সেই সব বাচ্চারাও একটা বিশাল এক্সপিরিয়েন্স মানে সরি এক্সপেকটেশন নিয়ে আসে। তো ওই এক্সপেকটেশন ফুলফিল করাটা আমি করতে পারছি কিনা, ওই বাচ্চাটা আসলো, ও আমাকে দেখে হাসবে, আগে স্মাইল দিবে, ওকে দেখে আমি স্মাইল দেবো, একটা যে পজিটিভ এনার্জি একটা পাস হয়ে গেল দুজনের মধ্যে, সেটা মানে প্রথমেই একটা আমাকে মানে তুলে দিল। এবার ওর আগে আমার মানে ওই ঠিক আগের সেকেন্ডে আমার সাথে কি হলো ওটা ম্যাটারই করে না, ওই যে বাচ্চাটা স্মাইল, ওই যে আমার স্টুডেন্টটার স্মাইল যে দাঁড়িয়ে করলো, হাই স্যার কেমন আছো, ব্যাস কাজ হয়ে গেল। তো এটা আমাকে খুব এনার্জি দেয়। তো গোপাল, আড্ডাটা দিয়ে তো দারুণ লাগছে, মানে মনে হচ্ছে আরো কথা তোমার সাথে বলি, ডান্স নিয়ে টপিক, তো আমারও ইচ্ছে করছে আরো শুনি। তো যেহেতু পডকাস্টের একটা টাইম বাউন্ডেশন থাকে, তো কোথাও একটা আমাদেরকে তো শেষের দিকে আসতেই হবে। তো এখন যে প্রশ্নটা আমি করতে যাচ্ছি এটা হলো, সব কিছুরই তো একটা টার্গেট থাকে মানুষের, যে আমি একটা জিনিস শুরু করেছি, আমি সেই জায়গায় পৌঁছবো, যেটাকে আমরা মিশন বলি, মিশন ভিশন থাকে। তো ফিউচার গোল যে কথাটা, তোমার ফিউচার গোলটা কি আছে, বা ধরো কোন টার্গেটে তুমি ভেবেছো যে এই টার্গেটে আমি পৌঁছবো, সেটা নিয়ে যদি, লক্ষ্যটা নিয়ে যদি কিছু বলো। সেটা শুরুর থেকে মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কি 2012-11 যখন আমি ডান্স একাডেমিটাকে স্টার্ট করলাম, তখনই কিছু একটা গ্রুপ ফর্ম করে নিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা বাইরে। তো সেই জিনিসটা মেন এম, যেদিনকা এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো, খুব কাছাকাছি পৌঁছে গেছি। যেখানে সবচেয়ে বড় অবদান কিছুক্ষণ আগেই বললাম, রাজা ঘোষ আমাদের মালবাজারের টিচার, মালবাজারের রাজা ঘোষ। হ্যাঁ, তো এবার আমি নিজে করি বা আমারই স্টুডেন্ট এই জিনিসটা অ্যাচিভ করুক, বাট আমার থ্রুতে বা যেখানে হোক আমার একটু ওখানে ইনভলভমেন্ট থাকা দরকার, যেখানে আমারও ফিল হওয়া দরকার না আই ক্যান ডু ইট, আই ক্যান ডান দিস, আই হ্যাভ ডান দিস থিং, কি এই জিনিসটা আমার দরকার ছিল আমার লাইফে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। কারণ অনেক মানুষের থট প্রসেস ইন্টারন্যাশনাল লেভেলে, তো অনেক মানুষের থট প্রসেস চেঞ্জ হবে ডান্সটাকে নিয়ে। ডান্স শুধু এন্টারটেনমেন্টের জন্য না, এখানে মানুষকে তুমি স্বপ্ন দেখাতেও পারো, সেটা পূরণও করতে পারো, আর প্লাস সাথে হাজার হাজার লাখ লাখ যে আমাদের ইন্ডিয়ান অ্যাসপায়ারিং ডান্সাররা আছে তাদেরকেও তুমি ইন্সপায়ার করতে পারো। সেই একটা মোটিভ নিয়ে আমি চলছি। লেটস সি, মানে আমি যতটুকু বুঝলাম যে নর্থ বেঙ্গলকে ইন্ডিয়া লেভেলে তো রিপ্রেজেন্ট আশা করি তোমরা করেছো, এখন ইন্ডিয়াকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করাটা এটা তোমাদের এইম, যেখানে তোমাদের সবারই সাপোর্ট গোলও বলতে পারো এবং টার্গেটও বলতে পারো। এবং এটা শুধু তোমার জন্য না, তোমার স্টুডেন্টদের জন্য না, আমাদের সবার জন্যই, আমার জন্য এটা বিশাল একটা গর্বের ব্যাপার হবে। আমিও খুব খুশি হব যে আমার পাড়ার ছেলে আজকে এত বড় একটা জায়গায় গিয়েছে। তো এটার জন্য এখন থেকে অল দ্য বেস্ট বলে রাখছি। আশা করি একদিন তোমার এই স্বপ্নটাও পুরো হবে। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমি আসছি একদম শেষে, পডকাস্টের একদম শেষে। শুরুটা করি আমি সবসময় চাইল্ডহুড দিয়ে, আর শেষটা করি একটা মেসেজ দিয়ে। অনেক অ্যাসপায়ারিং ডান্সার এই পডকাস্টটা হয়তো দেখছেন বা দেখবেন, তো তাদের জন্য বা যে কেউ যে ডান্সকে ভালোবাসে বা ডান্স শিখতে চায়, করতে চায়, তাদের জন্য তুমি যদি কিছু একটা মেসেজ দিতে চাও, কি মেসেজ দেবে? সবার আগে তো পজিটিভ থাকা এক দুটা কারণে, কি না তোমাকে বিশ্বাস করতে হবে কি তোমার মধ্যে ট্যালেন্টটা আছে, তুমি সত্যি ডান্সার হতে পারবা, তোমার থট প্রসেসটা একদম ক্লিয়ার রাখা কিনা আমি ডান্সারই হব, বা যে কোনো আর্টকে আমি ভালোবাসি, আমি একটা আর্টিস্টই হব, বা যে কোনো কাজকে, ডক্টর হই, লয়ার হই, সবাইকে আমি সবসময় বলি তোমার মাথায় ওটা ক্লিয়ার থাকা দরকার কি তুমি এটা হবেই। হার্ডলস আসবেই, প্রবলেমস আসবেই, সেটা ট্যাকেল তুমি কীভাবে করছো, পজিটিভ ওয়েতে তোমাকে করতে হবে, প্রচণ্ড পজিটিভ ওয়েতেই করতে হবে, তাহলে গিয়ে সাকসেসটা যাওয়ার একটা চান্সেস থাকে। যদিও আমিও সেরকম একটা সাকসেসফুল মানুষ হইনি, চেষ্টা করছি, স্ট্রাগলিং আর্টিস্ট। তো এখানে যতটা পারি একটা নেগেটিভ থেকে নেগেটিভ সিচুয়েশানেও আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি, আর আমার যেটা ফোকাস ওখানে আমি চলবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এমনি মা বাবা, উপরওয়ালা তো আছি, সাথে আছি, যদি ফোকাসটা ঠিক থাকে, নিজের নিয়ত ঠিক থাকে, কাজ করার ইচ্ছা ঠিক থাকে, তাহলে ঠিকমতো ডান্সার বা যে কোনো আর্টিস্ট হওয়া যাবে। সো প্রত্যেকটা আর্টিস্টই সবাই নিজের ফোকাসটাকে ঠিক রাখো, আর ভেবে নাও কি তোমাকে এটাই করতে হবে, তো এটাই করতে হবে, যতই প্রবলেম আসুক না কেন, সাকসেসফুল অবশ্যই হবা। আর সাথে তো আমি আছি, কোনো ডান্সারের যদি কোনো ডান্সের প্রবলেম হয় কোনো কিছু নিয়ে, তো একবার এসো, যতটুকু হয় সাথে থাকবো। সবার আগে ডান্স লাইফ। হ্যাঁ, আর এটা আমার বলা লাস্টে আমি ভাবছিলাম বলবো
গোপাল কিছুটা বলেই দিল। আমি কিন্তু পডকাস্টটা কখনোই কোনো প্রমোশনাল হিসাবে করি না, ঠিক আছে, কিন্তু এটা কোনো প্রমোশন হিসাবে বলছি না, বা গোপালও এখানে ওর ডান্স একাডেমির প্রমোশন করার জন্য আসেনি, জাস্ট আমরা ডিসকাস করতে এসেছি। কিন্তু তাও যদি কারোর মনে হয় যে আপনারা শিলিগুড়িতে থাকেন বা নর্থ বেঙ্গলে থাকেন, কুচবিহার, আলিপুরদুয়ার, যেখানেই, জলপাইগুড়িতে তো আছেই ওর একাডেমি, তো যদি আপনাদের মনে হয় যে ডান্স শিখবেন, ডান্স শেখার কোনো বয়স নেই, আপনাকে ছোটবেলাতেই শিখতে হবে এরকম কিছু না, বড় হয়েও কেউ শিখতে পারে, তো অবশ্যই গোপালের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে সব আমি মানে সব কিছু ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। তো গোপাল, খুব ভালো লাগলো, মানে আমার তো খুবই ভালো লাগলো, মানে আশা করি তোমারও এনজয় করেছো ডিসকাস, মানে অনেকটাই অনেক কিছু আমি জানতেও পারলাম, অনেকটাই আমি স্যাটিসফাইড কি নিজের মানে স্টোরিটা আমি প্রথমবার এত ওপেনলি ডিসকাস করলাম। থ্যাংক ইউ দাদা এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। ওয়েলকাম। আমারও খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি শুধু পার্সোনাল গেইনের জন্য বলছি না, তাতে কি হবে, এই যে আমরা ডিসকাসটা করলাম এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আর ইউটিউবও মনে করবে যে ভিডিওটা সবার ভালো লাগছে, ইউটিউব নিজেও প্রমোট করবে। শেয়ার করে দিও। তো আজকের জন্য এতটুকুই, আবার নতুন কোনো পডকাস্টে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বাই বাই, জয় ডেভিলস, কিপ ডান্সিং।